ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 56 বছর বয়স্ক ভদ্রলোক, বাই প্রফেশন আইটি সেক্টর ইঞ্জিনিয়ার। উনি ওই লাইনে ওনারা কাজকর্ম করেন। ওনার কিছু সমস্যা দেখা দিয়েছে দুই জায়গায়, পেটে এবং বুকে। তার জন্যে উনি বরাবর হোমিওপ্যাথি পছন্দ করেন। হি যে লাভার অফ হোমিওপ্যাথির ভক্ত। তো আগে অন্যান্য জায়গায় হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন, এখন ইদানিং বুকে খুব ব্যথা আরম্ভ হয়, তিনি আমার শরণাপন্ন হয়েছেন। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। আপার জিআই এন্ডোস্কোপি অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা করিয়েছেন পরীক্ষা। আপার জিআই এন্ডোস্কোপি, এরোসিভ গ্যাস্ট্রাইটিস, এটা একটা ভেগ ফালতু জিনিস। কিছু না পেলে ওই পাইপ ঢুকিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার ধান্দা। কিছু ওই একটা শব্দ লিখে দেয়, এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস বা এরোসিভ গ্যাস্ট্রাইটিস, এটা বাজে, কোনো মানে নেই। বেকার টাকা নেওয়ার জন্য এসব ধান্দাবাজি অ্যালোপ্যাথিক ডাক্তাররা করে থাকে। ওনার ইউজি হয়েছে, ইউজি অফ দ্য হোল অ্যাবডোমেন, সেইখানে কিছু গণ্ডগোল পাওয়া গেছে। ওনার গলব্লাডারটা, লিভারটা একটু বড় আছে, ফ্যাটি চেঞ্জেস ইন দ্য লিভার। আর গলব্লাডারে ওনার পাওয়া গেছে কিছু পলিপ জাতীয়, গ্রোথ জাতীয়, যেটা পলিপ হতে পারে বা অ্যাডহারেন্ট স্লাজ হতে পারে, কোলেস্ট্রল জমে জমে স্লাজ হতে পারে, কিংবা পলিপ হতে পারে। অ্যাকচুয়ালি গলব্লাডারের ভিতরে যে কালো রকম যে স্পটটা পাওয়া যায়, সাদা কালোর মাঝখানে যে সাদা স্পট পাওয়া যায়, সেখানে কিছুটা ডিস্টারবেন্স পেতে পারে। তো সামথিং রং ইন দ্য গলব্লাডার। আর এইচআরসিটি থোরাক্স, চেস্ট, ওখানে পাওয়া গেছে ওনার বাঁ দিকের লাংসটা একটু আগে ওনার ইনফেকশান ছিল, ওল্ড ইনফেকশান, মানে টিউবারকুলার ইনফেকশান হতে পারে। ওপাসিটি আছে, একটু ঝাপসা টাইপের পাওয়া গেছে। তো টিবি হয়েছিল নাকি কখনো? টিবি হয়। সো এইচআরসিটি হাই রেজোলেন্স কম্পিউটেড টমোগ্রাফি। অনেকে যে শব্দগুলোর নাম জানে না, এগুলো জানার দরকার আছে। হাই রেজোলেন্স, খুব বেশি পাওয়ার দিয়ে নর্মালি করা হয় সিটি, এইচআরটা বাদ দিলেই সিটি মিনস কম্পিউটেড টমোগ্রাফি। কম্পিউটেড মানে the word comes from the computer, গণনা, হিসাব করা, দেখা, বিশ্লেষণ করা, কম্পিউটার থেকে কম্পিউটেড। আর টমোগ্রাফি, গ্রাফি মিন্স বিচার বিবেচনা করা, গ্রাফ। আর টমো মিন্স কাট, কোনো জিনিস কেটে সেকশন করে। এটা যেমন মেশিনের সাহায্যে কেটে কেটে দেখা হচ্ছে পাট করে, এমনি চপার্স দিয়ে যখন কিছু কাটা হয় সেইটা একটা আলাদা, যেমন ডিসেকশন ডেড বডি করার সময় করা হয়। আর এটা কাটা হচ্ছে মেশিনে, শরীরে যখন বিভিন্ন জায়গা কাটা হচ্ছে তখন তাকে বলা হয় টমোগ্রাফি। গ্রাফি মানে আমি যে চার্টটা পাচ্ছি, দেখতে পাচ্ছি। আর টমো মিন্স কাটা। অ্যানা মিন্স স্ট্রাকচার, টমি মিন্স কাট। কোন স্ট্রাকচার যখন আমরা কাটছি, কেটে দেখছি, তাই অ্যানাটমি। সো টমো মিন্স কাটিং। সো কম্পিউটেড টমোগ্রাফি, হাই রেজোলেন্স কেন করা হয়? নর্মালি সিটি করলে যেটুকু ভালো দেখা যাবে, হাই রেজোলেন্স মানে বেশি পাওয়ার দিয়ে কম্পিউটেড টমোগ্রাফি করলে আরও ভালো বোঝা যাবে। তাহলে ওনাকে কী পেলাম? ওনার বাম দিকের ফুসফুসটা একটু ঝাপসা মতন হয়েছে, কিছুটা জায়গায় একটু কমজোরি হয়েছে। নাম্বার 2, লিভারটা ফ্যাট আর গলব্লাডারটার মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে, কিছু জমে আছে, আইদার কোলেস্ট্রল কিংবা পলিপ। এই ওনার সমস্যা। কিন্তু ওনার বর্তমান সমস্যা হচ্ছে বুকে ব্যথা। ঠিক কোন জায়গাটা দেখান তো আব্দুল সাহেব? অ্যাট দ্য মিডল অফ দ্য চেস্ট দেয়ার ইজ পেন। কীরকম ব্যথা? গলাগুলো ঘুরে এসে এবং প্রচণ্ড পেন শুরু হয়, জোর করে ধরে আঁকড়ে দম বন্ধ করে এরপরে সাডেনলি এটা বন্ধ হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ আবার রিলিফ পাই, আবার কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে আবার এরকমভাবে শুরু। কেন রিমেম্বার অ্যাট হুইচ টাইম দি পেইন ইজ অ্যাগ্রাভেটিং? কোন সময় ব্যথাটা বাড়ছে? খাওয়া দাওয়ার পরে এবং ঘুমোতে যাওয়ার সময়। খাওয়া দাওয়ার পরে এবং ঘুমাতে যাওয়ার সময় ব্যথাটা বাড়ছে, শোয়ার সময় বাড়ছে। সো পেইন অ্যাগ্রাভেটস হয় লাইং ডাউন। বাঁ দিক ডান দিক বেশি কম বসছে না, সেন্টারে। সো পেইন অ্যাগ্রাভেটস হয় লাইং ডাউন। কতদিন ধরে হচ্ছে এই ব্যথাটা? 12 দিন। এই 12 দিন আগে ব্যথা হওয়ার কোনো কারণ মনে পড়ে যে এই ঘটনার পরে বা এই জিনিস খাওয়ার পরে আমি ব্যথাটা আরম্ভ হলো? না, 8 তারিখে একটা সারাদিন একটা খাওয়ার একটু মানে
হয়েছিল। কি হয়েছিল? টেনশন নিয়েছিল। কেন, কিসের টেনশন? প্রবলেম হয়েছিল। টেনশন কীরকম? খুব বড় ধরনের মানসিক টেনশন ছিল না, ওনার? না, না, তেমন কিছু এই নয়। এই পঞ্চায়েত ইলেকশন ছিল, ইলেকশনের মধ্যে ওই এদিক ওদিক সকলে করেছে। মিলে জোর করে আর কি একে এই করেছে, বা দাঁড় করিয়েছিল? দাঁড় করিয়েছে। আর ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে ওখানে একটা তো গ্রামেগঞ্জে জানেন যে একটা হ্যাঁ, এই ব্যাপার থাকে। টেনশন ছিল এই সমস্ত নানান রকম কারণ। তার একটা অ্যাংজাইটি ছিল মনের মধ্যে। রুলিং পার্টি দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, তাহলে টেনশনটা একটু কম ছিল তো। না, আমি চাইছিলাম হেরে যাই, হ্যাঁ। কেন 5 বছরের দায়িত্ব নিতে হবে। আপনার যেগুলো কমিটমেন্ট করবো সেটা থেকে পালিয়ে আসার লোক নয়, এটা জানি, ঠিকই, ওখানকার ঠিকই। লোকজন সকলেই জানে। এবং আমার এগেন্স থেকে দাঁড়াতেও চাই, এগেন্স আর কি কোনো পার্টি নমিনেট করতে চেয়েছিল না। আচ্ছা, আচ্ছা। পরবর্তীকালে আমার এটা তাও জয়লাভ করেছেন? হ্যাঁ, যাক, কনগ্রাচুলেশন ইউ। তো উনি একজন রুলিং পার্টির মেম্বার, অনেক অভিনন্দন জানাই। এখন এই হিসাবে প্রথম থেকেই কমিটেড করেছিল। এখন কাজ করার সুযোগ পেলে হয়, কাজ করার তো সুযোগ পাওয়া যায় না। না, আমি বলেছি, আমি আগে বলেছি দুটো কারণে যদি আমাদের সিলেকশন করতে হবে। একটা হচ্ছে কোনো অনৈতিক কাজের জন্য যদি সিলেকশন করো, তাহলে আমাদের রেজিগনেশনটা সঙ্গে সঙ্গে রয়েছে। বাহ, ফার্স্ট ক্লাস। এটা কারণ আমাদের কোনো নেওয়া চাওয়া পাওয়ার কিছু দরকার নেই। সত্যিকার ভালোভাবে কিছু কাজ করতে যদি পারি, কাজ এর আগে করতে আমি দাও। ছিলাম, আমি যখন স্কুল কলেজ লাইফে আমরা অনেক এই সায়েন্স সেন্টারের সঙ্গে ছিলাম, ওইখানে অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক অনেক করেছিলাম, যেগুলো মেডিসিন কালেকশন করে ডিস্ট্রিবিউশন করা, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, আই ক্যাম্প থেকে শুরু করে, সায়েন্স এক্সিবিশন। তাহলে যারা ভিডিওটি দেখছেন তারা জানুন, রাজনীতি মানেই আজকাল একটা বিস্তৃত ধারণা হয়ে গেছে মানুষের যে ভালো মানুষ আর রাজনীতিতে নেই, আর যেতেও চায় না। তার কারণে এত করাপশান। আমি একটা বামফ্রন্টের সময়ে একজন ভদ্রমহিলা এরকম ওনার মতন দাঁড়িয়েছিল, সে কিছুতে একটা খাল কাটা হবে, 12 লাখ টাকা স্যাংশন হয়েছে সুন্দরবনের দিকে। এবারে 12 লাখ টাকা এসে ভদ্রমহিলাকে এসে বলছে যে, তো দিদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দিন। বলে কেন? বলে 2 লাখ করে ভাগ হয়েছে 6 জনের। বলে তোমরা খাল কাটবে না? বলে খাল কাটবে কি, 2 লাখ করে আপনি দিন। বলছে আমি তো এইটার মধ্যে থাকবো না। উনি খুব সৎ ছিলেন। তখন তাকে সবাই বোঝাতে আরম্ভ করলো, বলে লাস্ট আমাকে এমএলএ বোঝালো, ঝাঁকের কই ঝাঁকে মিশে দাও, তুমি এরকম করো না। তো সৎ মানুষ এখনও আছে, ওই ভদ্রমহিলা যেমন ছিলেন। ওনার হাজব্যান্ড তো পরিষ্কার বললেন, আপনারা শুনলেন যে আগে পরিষ্কার আমাকে তোমরা জানাও যে সৎভাবে থাকবো, কোনো রকম কোনো দুর্নীতির মধ্যে জড়াবো না। সো ভালো মানুষ আছে, আর ভালো মানুষ নেই, সেই সুযোগটাই ভালোরা নিয়ে নিচ্ছে। রাজনীতিতে আজকের এই দুর্দশা আমাদের এসে দাঁড়িয়েছে। যাক ম্যাডাম, আপনি আপনার হাত দিয়ে ভালো কাজ হোক, এই আশা আমরা করি। আপনার স্বামীকে সুস্থ করার দায়িত্ব আমাদের। তো তাহলে একটা অ্যাংজাইটি ছিল, ওনার একটা টেনশন ছিল, বোঝা যাচ্ছে ভোটের রেজাল্ট, রাজনীতি আজকাল ওই নিয়ে একটা মানে টেনশন 8 আছে। তারিখে রাত্রেই একটু হয়েছিল, ওখানে এমনি ডাক্তার দেখানোর পর ওষুধ দিতে শুয়ে ঘুমাতেই ভালো হয়ে গেল। 8 তারিখে একটু হয়েছিল। আচ্ছা, ঈদ গেছে কবে? 29 গত মাসে 29, মানে 1 মাস হয়ে গেল। ঈদের পরে কি মাংস বেশি খাওয়া পড়েছিল আপনার? না, আমি কিন্তু কোনো কিছু আপনি তো মাংস বেশি খান না। আমি মাছে অনেকে যে ফ্রিজে রেখে টেকে 10 দিন 15 দিন সমানে খেয়ে যায়, সেরকম খাননি আপনি। তাহলে প্রচুর পরিমাণে মাংস বা ফ্যাটি জিনিস খাওয়ার পর থেকে হয়েছে কিনা আমরা যে এই জন্য আমাদের জানার দরকার। তো মাংস খুব বেশি আপনার খাওয়া পড়েনি। তাই এক্ষেত্রে ওনার অ্যাংজাইটিটা মনে করা যেতে পারে যে একটা টেনশন বা অ্যাংজাইটি গেছে। ওই সময় বিরিয়ানি টিরিয়ানি খেয়েছিলেন নাকি? টেনশন একটু বেশি আছে, টেনশনটা বরাবরই বেশি। প্রথম থেকেই টেনশন। আর ওই ভোটের কাউন্টিং বা রেজাল্ট এবারে তো অপোজিশনটাও বেশি ছিল, সব দিকে একটা গণ্ডগোলের ভয়টাই ছিল। ওটা নিয়ে ছিলাম, আমি অত চিন্তা করছিলাম যে হেরে যাওয়াটা যদি আমার কাছে মুক্তির জায়গা হয়, তাহলে আমি হেরে যাওয়াটা নিয়ে আমি চিন্তা করছি। ঠিকই। ওটা নিয়ে আমরা টেনশন করি না, আমরা 18 ইয়ার্স কলকাতায় চলে এসেছি। ঠিক। জোর করে নিয়ে গেলাম। আসলে যেটা হচ্ছে কি, ওখানে আমাদের যদি কোনো পার্টি একজন মেম্বার দাঁড় করার মতো পাচ্ছে না। ঠিকই। দুটো দলের মধ্যে এমন একটা সংঘাত, এমন একজন লোককে দাঁড় করাতে হবে যে সকলে যেন একটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে আসতে সেই পারে। জন্যই আমাকে দাঁড় করিয়েছে। এরকম একটা কোনায় তাহলে দেখা যাচ্ছে ওখানে খুব একটা টেনশনের মধ্যে উনি ছিলেন না। কিন্তু অন্যান্য সিমটমসকে আমরা মিলিয়ে যদি দেখি, এই যে চিলি পেশেন্ট, ওনার শীত একটু বেশি আছে, থার্স্টলেস, পিপাসা কম, মাইল্ড টেম্পারামেন্ট। সো পালসিটাল ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আমি ঠিক করছি, কারণ টেম্পারামেন্টে ওনার মাইল্ড, ওনার খুব খিটখিটে রাগ নেই। চোখে আঞ্জনি হয়েছিল জিজ্ঞাসা করে জানলাম। হিস্ট্রি অফ স্টাইস অন দ্য আইলিডস, গায়ে আঁচিল আছে এখানে ওখানে, ওয়াটস হেয়ার অ্যান্ড দেয়ার, টাং ড্রাই অ্যান্ড হি প্রেফার্স ওপেন এয়ার। জিপটা দেখান দেখি একবার। সো দ্য টাং ইজ ড্রাই। আর উনি খোলামেলা হাওয়া বাতাস পছন্দ করেন, দরজা জানলা টানলা খুলে রাখেন। আর আপনি আমাকে আগেই বললেন যে রাগ খুব একটা বেশি নেই, সে এক ধরনের লোক তাকে খিটখিটে সবসময় রাখছে। সো মাইল্ড টেম্পারামেন্ট মাইল্ড,
কিছু আমি আঘাত পেলে নিজে সেটাকে প্রচণ্ডভাবে নিয়ে সেটা নিয়ে সেটা নিয়েই করে। সো টাং ড্রাই, থার্স্টলেস, চোখে আঞ্জনি হতো বলেছিলেন না মাঝে মধ্যে? মাঝে মধ্যে অনেক আগে হতো। হিস্ট্রি অফ আইলিডস, হোয়াটস হিস্ট্রি অফ স্টাইস ওভার দ্য লিডস। সো এছাড়া পালসেটিলা has a reaction over the liver and gallbladder, that means within the gastrointestinal system. So আমার মেডিসিনটা সিস্টেমকে কভার করছে। আমার মাইল্ড টেম্পারামেন্ট, প্রেফার্স ওপেন এয়ার, টাং ড্রাই, থার্স্টলেস, পিপাসা কম, অল দ্য সিমটোমেটোলজি গো ইন ফেভার অফ। তাহলে ওনার প্রেশার দেখলাম একটু নর্মাল আছে, ইউজি হয়েছে, এখন বুকের মাঝখানে একটু ব্যথা হচ্ছে, সেজন্য আমরা ওনাকে একটা ইসিজি করাবো। ইসিজিটা আপনার হয়নি, একটা ইসিজি আমি লিখে দিচ্ছি। হয়েছে নর্মাল? ও ইসিজি করছি নর্মাল, তাহলে ওটা দেখাননি আমাকে। তাহলে দেখা যাচ্ছে যে ডিজিজ ইজ ফাংশনাল, স্ট্রাকচারাল কোনো কিছু নেই। এটা পিজিতে আমরা গিয়েছিলাম ওই পেনের জন্য তখন ধরো, it is absolute normal. B1, B2, B3, B4, B5, normal. So, ইসিজি 8 ঠিক তারিখে আছে। যে হয়েছিল তারপরের দিনে বলেছিলাম নর্মাল, 9 তারিখে। so let's prescribe Pulsatilla and see the result. I do believe this medicine alone will improve the patient. So, আব্দুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবো। আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা, আপনাদের সাক্ষাৎকারটা গ্রহণ করলাম ডাক্তারদের, দুনিয়া ডাক্তারদের শেখানোর জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।